ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। মন্দির বানানোর অপরাধে হামলা, মালদায় ফের জেহাদিদের দ্বারা আক্রান্ত সনাতনীরা, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু। চাকরিহারাদের এবার থানায় তলব, হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি। বাংলাদেশ টিকতেই পারবে না, ভারত বিরোধিতার ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পাকিস্তানের 100 কিমি ভিতরে ঢুকে প্রত্যাখ্যাত, রক্ত গরম হবে অমিত শাহের এই বক্তব্যে। জলে ভরা বুথ কমিটি নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ফের শিরোনামে মালদা। গত মাসে অশান্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি এলাকা। হিন্দুদের দোকান ভাঙচুর সহ তাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফের হটস্পট মালদা। অভিযোগ, রাতের অন্ধকারে মালদা জেলার রতুয়াতে জিহাদিদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন সনাতনীরা। এই অভিযোগ তুলে সমাজ মাধ্যমে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের অভিযোগ, নির্ময়মান একটি মন্দিরকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। গোটা ঘটনার ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, আবারও রাতের অন্ধকারে মালদা জেলার রতুয়াতে জিহাদিদের দ্বারা আক্রান্ত হলেন সনাতনীরা। মন্দির বানানোর অপরাধে চলল ইট বৃষ্টি, নির্বিচারে মুড়ি মুরকির মতো পড়ল ইট। যথারীতি আক্রমণ চলাকালীন পুলিশের দেখা মেলেনি, মিলবেই বা কি করে? তখন এসে পড়লে যাদের ধরতে হতো তারা তো আবার মাননীয় আর স্নেহধন্য। আমি এই জিহাদিদের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের মনে করিয়ে দিতে চাই, মহামান্য কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র মুর্শিদাবাদে, ধুলিয়ান বা শামশেরগঞ্জে মোতায়েন করার নির্দেশ করেনি। পশ্চিমবঙ্গের যেখানে প্রয়োজন সেখানে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশের উল্লেখ করে শুভেন্দু আরো লেখেন, আপাতত এই নির্দেশ 31শে জুলাই অবধি লাগু হলেও মেয়াদ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজন পড়লে তা বাড়ানো যেতে পারে ও ভবিষ্যতে উত্তপ্ত এলাকায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রেখে দেওয়া নিয়েও আলোচনা চলছে। তাই পুলিশ প্রশাসন তৎপর হয়ে এই ঘৃণ্য ঘটনাগুলো আটকান ও দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করুন, নইলে আপনাদের এই সকল পদক্ষেপ গ্রহণ করার অধিকার না চলে যায় কোনোদিন। এখানেই শেষ নয়, ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু। রবিবার পৃথক একটি পোস্ট করে বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে লেখেন, গতকাল রাত্রে পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়ায় কিছু চরমপন্থী জিহাদি হিন্দুদের উপর আবারও একটি পরিকল্পিত হামলা চালিয়েছে। নির্ময়মান একটি মন্দিরকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। একটা বিশেষ সম্প্রদায়ের কাছে পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণ করাটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। শুভেন্দুর অভিযোগ, কালকের ভয়াবহ হামলা নির্বিচারে ইট ও পাথর ছোড়া হয়, যার ফলে এলাকায় ভয় ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার সময় পুলিশ সেখানে অনুপস্থিত ছিল। রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনের এই উদাসীনতা অত্যন্ত উদ্বেগের। হামলার সময় একাধিক দোকান ও ঘর বাড়ি লুটপাট ও ভাঙচুর করা হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। সেসবের উল্লেখ করে তিনি লেখেন, অশোক ঘোষের মুদি দোকান ভাঙচুরের পর তার লুটপাট করা হয়েছে। কল্যাণ সাহার দোকান এবং তার দোকানে থাকা জিনিসপত্র লুট করা হয়েছে। তার বাড়ি এবং ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। শেখর সাহার দোকান এবং সেখানে থাকা নগদ টাকা লুট করা হয়েছে। পাশে একটি সারের দোকান ছিল, সেটিও লুট করা হয়েছে। বিনা সাহার বাড়ির দরজা ইট পাথর দিয়ে ভাঙা হয়। ঘটনাস্থলে থাকা একটি টোটো সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়। একটি স্থানীয় চায়ের দোকানও ভাঙচুর করা হয়। শুভেন্দু জানান, এই ঘটনায় আমি আমার আইনজীবীর মাধ্যমে মালদার জেলা শাসক, মালদার পুলিশ সুপার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক এবং রাজ্যের মুখ্য সচিবকে তথ্যসহ অবহিত করেছি এবং দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি। এসএসসি কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। বিগত দুদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। সেখানে পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন কয়েকজন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। কিন্তু 16ই মে শুক্রবার চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের করা হয় মামলা। এমনকি 21শে মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশের তরফে। চাকরিহারাদের মঞ্চ থেকে চিন্ময় মণ্ডল এই দিন বলেন, ভয় দেখিয়ে আমাদের বিক্ষোভ রোধ করা সম্ভব নয়। সূত্রে জানা গেছে, একটি পুলিশি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে 21শে মে সকাল 11টায় বিধাননগর উত্তর থানায় হাজিরা না দিলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। চাকরিহারাদের উপর অভিযোগ করা হয় সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক ও হুমকি দেওয়ার জন্য। সূত্রের খবর, কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ করেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। জানা গেছে 16ই মে চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের এই লাঠিচার্জকে কেন্দ্র করে আন্দোলনকারীরা শুক্রবার প্রতিবাদ করে বলেও জানা গিয়েছিল। বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা জানিয়েছিলেন, পুলিশের এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে তারা ওই দিন ধিক্কার দিবসও পালন করেছিলেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের প্যানেলে দুর্নীতির খবর পাওয়ার প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা চাকরিচ্যুত হন। এই বিষয়ে আদালত জানায়, যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই সমস্ত ঘটনা নিয়ে শুরু এই বিক্ষোভ।
বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানিতে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বিশেষ করে কাপড়, খাদ্য সামগ্রী আমদানির উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ রবিবার জোর দিয়ে বলেছেন যে পূর্ব প্রতিবেশী দেশটি ভারতের বিরুদ্ধে গেলে টিকে থাকতে পারবে না। আমরা যখন পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে পারি তখন বাংলাদেশ কি? এটি চারিদিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জন্য বায়ু থেকে পানি, ব্যবসা থেকে বাণিজ্য সবকিছু আমাদের হাতে। তাদের বুঝতে হবে যে তারা ভারতের বিরুদ্ধে গেলে টিকে থাকতে পারবে না। সংবাদ সংস্থা ANI এর সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের DGFT এর নির্দেশনার পর বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানিতে তাৎক্ষণিক বন্দর নিষেধাজ্ঞা আরোপ করার পরে তার এই মন্তব্য। এই পদক্ষেপের ফলে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাবারের মতো পণ্য নির্দিষ্ট সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি সীমিত হয়েছে। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। নতুন নির্দেশ অনুসারে বাংলাদেশ থেকে সকল ধরনের তৈরি পোশাক এখন শুধুমাত্র কলকাতা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে প্রবেশের অনুমতি আর নেই। এছাড়াও ফলের স্বাদের এবং কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলা বর্জ্য, PVC এবং প্লাস্টিকের তৈরি পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি স্থল শুল্ক স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেক পোস্টে সীমাবদ্ধ করা হয়েছে। নির্দেশিকার স্পষ্টভাবে বলা হয়েছে যে মাছ, LPG, ভোজ্য তেল এবং পাথরের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি অপ্রভাবিত থাকবে। বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে ট্রানজিট হওয়া পণ্যগুলিও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীনে এক বক্তৃতায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সমুদ্রের প্রবেশাধিকারহীন স্থল বেষ্টিত অঞ্চল হিসেবে উল্লেখ করার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতীয় অধিকর্তারা এই মন্তব্যকে অঞ্চলের সংযোগ এবং সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে ব্যাখ্যা করেছেন, যার ফলে কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অপারেশন সিঁদুরে ভারতের সাহস ও ক্ষমতা দেখিয়েছে সেনাবাহিনী। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেনাবাহিনীকে কৃতিত্ব দিয়ে বলেন যে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। গুজরাটের গান্ধীনগরে একটি প্রকল্পের উদ্বোধনে এসেই অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, যারা পরমাণু বোমার ভয় দেখাতো তাদের যোগ্য জবাব দিয়ে এসেছে সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনা। অমিত শাহ বলেন, জঙ্গিরা ভেবেছিল ওদের হুমকি আমাদের ভয় পাওয়াবে, কিন্তু আমাদের 3 বাহিনী যোগ্য জবাব দিয়েছে। এমন জবাব দিয়েছে যা ওদের কল্পনারও বাইরে ছিল। জঙ্গিদের আমাদের সেনা এমন জবাব দিয়েছে যে পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে ড্রোন, মিসাইল দিয়ে হামলার চেষ্টা করেছে এবং ভারতীয় বায়ুসেনার প্রতিটি হামলা প্রতিহত করেছে সে বিষয়েও উল্লেখ করেন তিনি। শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের প্রতিরক্ষা সিস্টেম এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে একটাও ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পৌঁছতে পারেনি, বরং আমরা ওদের আকাশ পথে হামলা করার ক্ষমতাই ধ্বংস করে দিয়েছি। আমি আমাদের সেনার সাহসিকতাকে স্যালুট জানাই। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যবে থেকে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন তবে থেকে প্রতিটি হামলার তিনি এমন নিখুঁতভাবে জবাব দিয়েছেন যে গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে। একই সঙ্গে জঙ্গিদের বড় বার্তা দিয়ে বলেন, যদি ভারতের নাগরিকদের উপরে কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে প্রত্যাঘাতের শক্তি দ্বিগুণ হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 8 মাস কেটে গেলেও বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি নির্বাচন ঝুলে জেলায় গোষ্ঠী কোন্দলে চরমে। এক গুচ্ছ শীর্ষ রাজ্য পদাধিকারীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ হাজারো অভিযোগ। সব মিলিয়ে বাংলার বিজেপির দৈন্য দশা চরমে। তারই মাঝে বুথ কমিটি কঠিন রোগ আরো ভয়ঙ্কর আকার নিচ্ছে। বহু জায়গায় এখনো কমিটি গড়া যায়নি, যেখানে হয়েছে তাতেও বিস্তর ফাঁক। এই কমিটি গঠন নিয়ে দুধে জল মেশানোর মারাত্মক অভিযোগ তুলেছিলেন খোদ কেন্দ্রীয় বিজেপি নেতারা। এবার সেই জল আর দুধ আলাদা করতে নেমেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। তার জন্য 5 সদস্যের কমিটি তৈরি হয়েছে। এই কমিটির কাজ হলো বুথের হাল, কত বুথে কমিটি তৈরি করা যায়নি, কত ভুয়ো কমিটি আছে ইত্যাদি খুঁজে বার করা। কমিটির 1 সদস্যের কথায় জল আর দুধ আলাদা করতে চাইছেন কেন্দ্রীয় নেতারা। তাদের তদন্তের সামনে এসেছে বহু বুথে ভুয়ো নামে 6 লাভ। 10 থেকে 15 জনের বুথ কমিটি নামের তালিকা কেন্দ্রীয় নেতাদের কাছে জমা পড়েছে। কল সেন্টারের মাধ্যমে তা যাচাই করতে গিয়ে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। অধিকাংশ বুথের তালিকা চূড়ান্ত গরমিল ধরা পড়েছে। দিল্লি থেকে ফোন করে বিভিন্ন বুথের এই করুণ চিত্র সামনে এসেছে। সুনীল বনসল সাংগঠনিক বৈঠকে বলেছেন, এই রাজ্যের রিপোর্ট সারা দেশের রিপোর্টের মধ্যে খাতায় কলমে সবচেয়ে ভালো, কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই, প্রায় সবটাই ভুলে ভরা। তাই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বুথ ধরে ধরে বুথ কমিটি থেকে জল বার করার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গেছে এই কমিটি কেন্দ্রীয় পর্যবেক্ষককে রিপোর্ট দেবে। প্রয়োজনে এই কমিটির সদস্যরা যে কোনো জেলায় যে কোনো বুথ
বুথে যেতে পারবেন। তার জন্য জেলা সভাপতির অনুমোদন লাগবে না। বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির এই দুগ্ধ সন্ধান কর্মসূচি সফল হয় কিনা সেটাই এখন দেখার।